হবিগঞ্জের পর এবার সিলেটেও এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জড়িত বলে দাবি করেছেন সার্জিস আলম। অন্যদিকে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ার। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই এনসিপির ওপর হামলা করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমন অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন এ ঘটনায় সরাসরি জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই বিভিন্ন জায়গায় এনসিপির উপরে হামলা হচ্ছে এবং সেটা সরাসরি তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা বাস্তবায়নে যিনি কাজ করছেন উনি হলো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। আমরা একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। ক্ষমতার রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই রক্তক্ষয়ী সংঘাতেই রূপ নিচ্ছে। স্থানীয় পর্যায়ে ভোটের রাজনীতি সহ নানা রকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে এখন দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এনসিপি কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে। হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর ন্যাক্কারজনক হামলা, আর অন্যদিকে হাসনাত সার্জিসদের পথ আটকাতে পুলিশের বালুর ট্রাক। ২৪-এর গণ অভ্যুত্থানের পর এ কেমন স্বাধীন বাংলাদেশ দেখছি আমরা। একদিকে সরকারি দলের আধিপত্য বিস্তারের নোংরা খেলা, আরেকদিকে পুলিশের সেই পুরনো স্টাইলের হয়রানি। তাহলে কি হাসিনার পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশ চালাচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে এনসিপি নেতাকর্মীদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটানো হয়েছে। কারণ একটাই, এনসিপি নেতাকর্মীরা যেখানে দুর্নীতি, যেখানে অন্যায়, যেখানে অপকর্ম, সেখানেই তারা সরাসরি প্রতিবাদ করেন। যে কারণেই সরকার দলীয় কিছু লোকের দুর্নীতি, অন্যায়, অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই এই এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে এবং তাদের গাড়িবহর ভাঙচুর করা হয়েছে। এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা, তাদের গাড়িবহরে ভাঙচুর করার পরে সেখানে পুলিশ এবং প্রশাসনের লোক তারা নীরবতা ভূমিকা পালন করেছেন। তারা সেখানে নীরবতা ভূমিকা পালন করা মানেই হচ্ছে এই ঘটনায় সরকার দলীয় লোক এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি জড়িত। তাদের নির্দেশে, তাদের আদেশেই বিএনপি দল, ছাত্র দল এবং সন্ত্রাসীরা এই এনসিপি নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছেন এবং তাদের উপর হামলা চালিয়েছেন। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করেছে বিএনপি এবং এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি জড়িত। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হবিগঞ্জের রাস্তায় যা ঘটল সেটির ব্লুপ্রিন্ট বা নকশা দেখলে অবধারিতভাবেই ২০১৪ বা ২০১৫ সালের আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথাই মনে পড়ে যায়। আপনাদের কি মনে আছে ২০১৫ সালের ২০শে এপ্রিলের কথা? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গাড়িবহর নিয়ে গুলশান থেকে বের হয়েছিলেন। বাংলা মোটর ও কারওয়ান বাজার এলাকায় পৌঁছানোর পর আওয়ামী লীগের একদল সন্ত্রাসী ঠিক যেভাবে লাঠি, সোঁটা, ইট পাটকেল নিয়ে সেই গাড়িবহরে হামলা চালিয়েছিল হবিগঞ্জে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টির নেতা কর্মীদের উপর, ঠিক একই কায়দায় হামলা করেছে বিএনপির কিছু নামধারী কর্মী। রেন্টে কারের একটি নিরীহ গাড়ি চালকের গাড়ি ভাঙচুর করে চালক হাত জোড় করে বাঁচার আকুতি জানানোর পরও যারা মন গলেনি, তারা আর যাই হোক কোনো গণতান্ত্রিক দলের কর্মী হতে পারে না। ভাইরাল হওয়া ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই মাইক্রোবাস চালক জীবনে ঝুঁকি নিয়ে মার খেয়েও তার ভাড়াই চালিত গাড়িটি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, কারণ ওই একটি গাড়ির ওপরই তার এবং তার পুরো পরিবারের পেট চলে। গাড়িটির কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য তার নেই। তিনি কান্নাজড়িত কণ্ঠে বারবার হামলাকারীদের অনুরোধ করছিলেন, ভাই, এটা আমার রেন্টের গাড়ি, আপনারা ভাঙবেন না। কিন্তু সেই উন্মত্ত হামলাকারী বা সন্ত্রাসীদের মন গলেনি। তারা নির্দয়ভাবে গাড়িটি ভেঙেছে এবং এনসিপি নেতাকর্মীদের মারধর করেছে। মার খেয়ে এনসিপিও কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা এই হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ঠিক একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেয় বিএনপির ছাত্রদল। একেবারে সেই পুরনো রাজনৈতিক ফর্মুলা।
যার অসম্ভাবী ফল হিসেবে প্রশাসন 144 ধারা জারি করতে বাধ্য হয়। শেখ হাসিনার আমলে এই ট্রিক্স আমরা বহুবার দেখেছি। বিরোধী দল কোনো আন্দোলন ডাকলেই আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিত, আর প্রশাসন 144 ধারা জারি করে আন্দোলন পণ্ড করে দিত। আজ বিএনপিকেই সেই একই পথে হাঁটছে। অথচ চাইলে বিএনপির হাইকমান্ড একটি মাত্র নির্দেশ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারতেন, কিন্তু তা হয়নি। এর ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ক্ষমতা হাতে পেয়েই সেই পুরনো দলগুলোর মতো এই নোংরা আধিপত্যের লড়াই আবারও শুরু হয়ে গেল? একটু গভীরভাবে ভেবে দেখুন, আগামী ডিসেম্বরে বা তারও পরে যদি পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মাঠে নামে, তবে কি বিএনপি তাদের একক শক্তিতে ঠেকাতে পারবে? বিগত 17 বছরে দেশের প্রতিটি স্তরে প্রশাসনে, ডিপ স্টেটে, বড় বড় ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ যে শেকড় গেড়ে বসেছে, তা কি এত সহজে উপড়ে ফেলা সম্ভব? 17 বছরে কারা চাকরি পেয়েছে? কাদের সহায়তায় বড় বড় ব্যবসায়ী তৈরি হয়েছে? বড় বড় মিডিয়া হাউস কারা চালাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর একটাই, পতিত স্বৈরাচারের দোসররা। আজ যদি জামায়াত, এনসিপি বা বিএনপির মতো দলগুলো নিজেদের মধ্যে এই কাদা ছোঁড়াছুড়িতে ব্যস্ত থাকে, তবে এর চূড়ান্ত সুবিধা নেবে ওই আওয়ামী লীগই। সরকার যদি আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়, তবে জামায়াত বা এনসিপি মাঠে নামলে আওয়ামী লীগ তাদের বেশেই মাঠে নামবে বিশৃঙ্খলা করতে। এই তিন প্রধান শক্তি যদি এক না থাকে, তবে আগামীতে কেউই টিকতে পারবে না। জুলাই বিপ্লবের ভিকটিমরা বা সাধারণ মানুষ কখনোই এই বিভেদ চায় না। এই বিভেদ চলতে থাকলে আগামী কয়েক বছরেই হয়তো দেখা যাবে, যাদের রক্তে এই দেশ স্বাধীন হলো, সেই শহীদদের আত্মত্যাগী সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। 2 বছরও পার হয়নি, এরই মধ্যে যদি এই অবস্থা হয়, তবে 2024 সালের আগে যে স্বপ্ন আমরা দেখেছি, তা দুঃস্বপ্নে পরিণত হতে বেশি সময় লাগবে না। মাইকেল মধুসূদন দত্তের কাব্যের মতো ঘরের বিভীষণদের কারণেই আমাদের পতন নিশ্চিত হতে পারে। এবার আসুন দ্বিতীয় ঘটনাটিতে। হবিগঞ্জে 144 ধারা জারি করার পর সেখানকার পরিস্থিতির চরম অবনতি ঘটে। সেখানে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের যে রূপ আমরা দেখলাম, তা রীতিমতো হতবাক করার মতো। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মতো নেতারা যখন হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলো, তখন তাদের আটকাতে পুলিশ যা করলো তা বিগত সরকারের আমলের কথাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মহাসড়কের ঠিক মাঝখানে আড়াআড়ি করে ফেলে রাখা হলো বিশাল এক বালুর ট্রাক। আর শুধু ট্রাক রেখেই পুলিশ ক্ষান্ত হয়নি, অতি সুকৌশলে সেই ট্রাকের সবকটি চাকাও পাংচার করে দেওয়া হয়, যাতে চাইলেও কেউ সেটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করতে না পারে। প্রবল মুষলধারে বৃষ্টির মধ্যে হাসনাত, সার্জিসরা গাড়ি থেকে নেমে আসেন। পুলিশের এই বিশাল মানবঢাল এবং ট্রাকের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা বুক চিতিয়ে প্রশ্ন করেন প্রশাসনের কাছে। হাসনাত আবদুল্লাহ সরাসরি পুলিশের কর্মকর্তাদের চোখে চোখ রেখে জানতে চান, আপনারা আমাদের কোন আইনে আটকেছেন? একটি স্বাধীন দেশে আমাদের অবাধে চলাফেরার অধিকার আছে। কোন যুক্তিতে বালুর ট্রাক দিয়ে মহাসড়ক বন্ধ করে রেখেছেন? হাসনাতের এই অকট্য প্রশ্নের সামনে পুলিশের কর্মকর্তাদের কাছে কোনো সদুত্তর ছিল না। শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক নিরাপত্তার অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পুলিশ দাবি করে যে এনসিপি নেতাদের ভালোর জন্যই তাদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু হাসনাতরা অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্ট জানিয়ে দেন, যদি পারেন তাহলে আমাদের নিরাপত্তা দিন, আর যদি নিরাপত্তা দিতে না পারেন তবে আমাদের পথ ছেড়ে দিন, আমরা আমাদের দায়িত্ব নিয়ে চলে যাব। পুলিশ কোনো আইনি ভিত্তি দেখাতে না পারায় হাসনাতের এই আলটিমেটামের সামনে একেবারে নিশ্চুপ হয়ে যায়। বৃষ্টিতে ভিজে একাকার হয়েও হাসনাত, সার্জিসরা এক চুলো পিছু হাঁটেনি। তারা চরম স্পর্ধার সাথে পুলিশের দেয়া সে অস্থায়ী ব্যারিকেড জোরপূর্বক ভেঙে গুঁড়িয়ে দেন। রাস্তার উপর পড়ে থাকা পাংচার হওয়া বালু ট্রাকের পাশ দিয়ে অত্যন্ত সুকৌশলে তারা পথ বের করে নেন। পুলিশের সমস্ত বাধা চুরমার করে দিয়ে এনসিপির সুদীর্ঘ গাড়িবহর আবারও ফুল স্পিডে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। দর্শক, আপনারা জানেন এনসিপি নেতাকর্মীদের পদযাত্রায় তারা চট্টগ্রামে এবং সিলেটে, হবিগঞ্জে সব জায়গায় কিন্তু তাদের উপরে একের পর এক হামলার ঘটনা ঘটানো হয়েছে। এখানে কারণ একটাই, সেটা হচ্ছে এই এনসিপি নেতাকর্মীরা যাদেরকে জুলাই গণঅভ্যুত্থানের নায়ক বলা হয়, যারা বিপ্লবী সৈনিক, যারা এই বিএনপির কিছু দুর্নীতি, কিছু অন্যায় অপকর্মের বিরুদ্ধে তারা গণমাধ্যমে সরাসরি তাদের বিরোধিতা এবং এই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই কিন্তু বিএনপি দল এবং ছাত্র দল এবং কিছু সন্ত্রাসীরা তাদের উপরে এ ধরনের ঘটনা ঘটেছে। তাদের গাড়ি বহরে হামলা করেছেন এবং অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে আহত হয়েছেন, অনেকের চোখ এরকমভাবে উপড়ে ফেলা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। একটা স্বাধীন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে এদেশের হাজার হাজার ছাত্র জনতা
হাজার হাজার নেতাকর্মীদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরেও যেইখানে এ ধরনের একের পর এক হামলার ঘটনা, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং যেই নেতার, যেই লোকটার চোখ উপড়ে ফেলা হয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় শুরু হয়ে গিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে যেখানে বাংলাদেশের মহান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বড় গলায় তিনি বড় বড় লেকচার দিয়েছেন যে দেশে আর কোনো মব হবে না, আর কোনো হামলা হবে না, আর কেউ এ ধরনের মবের শিকার হবে না। কিন্তু এই যে এনসিপি নেতাকর্মীরা, বিশেষ করে সার্জিস আলম এবং নাহিদ এবং এই হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, তারা কিন্তু ইতিমধ্যে অনেকবার হামলার শিকার হয়েছেন এবং তাদেরকে একেবারে শেষ করে দেওয়ার মতোই কিন্তু তাদের উপরে সে ধরনের হামলা করা হয়েছে, গাড়িবহর ভাঙচুর করা হয়েছে, যা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। আমরা স্বাধীন বাংলাদেশে এ ধরনের কোনো হামলা, এ ধরনের কোনো সহিংসতা এবং এ ধরনের পাল্টাপাল্টি স্লোগান, এ ধরনের কিন্তু অশান্তকর পরিবেশ আমরা কোনোভাবেই কামনা করি না। আমরা চাই এনসিপি নেতাকর্মীরা এবং বিএনপি নেতাকর্মীরা সকলেই সুন্দরভাবে বাংলাদেশকে যাতে করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে করে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা হয় এবং এই যে দলীয়ভাবে বিএনপি ক্ষমতায় গিয়েছেন, সুতরাং বিএনপি ক্ষমতায় থাকার কারণে পুলিশ প্রশাসন এবং যারা সেনাবাহিনীরা রয়েছেন তারা সবাই যে এই দলের সাপোর্ট করে এই দলের হয়েই তারা কাজ করবে, এটা আসলে আমরা কেউই কাম্য করি না। আমাদের কথা হচ্ছে যেখানে অন্যায় সেখানেই অন্যায় বিরুদ্ধে কথা বলতে হবে, যেখানে দুর্নীতি সেখানেই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করতে হবে। এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে, সেখানে পুলিশ এবং প্রশাসন নীরবতা ভূমিকা পালন করেছেন, সেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা কোনো ধরনের কোনো ভূমিকাই সেখানে পালন করেনি। তার দ্বারা এটাই প্রমাণিত হয় যে এই ঘটনায় সরকার দলীয় লোকজন এবং সরকারের আদেশ এবং তাদের নির্দেশ রয়েছে বলেই এ ধরনের ঘটনার শিকার হচ্ছে বারবার এনসিপির নেতাকর্মীরা। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।